বন্ধুরা, যখনই আমরা আম গাছকে টবে প্রতিস্থাপন করি বা হাফ ড্রামে কিংবা সবজির ক্যারেটে কিংবা গ্রো ব্যাগে, তখন আমরা কিছু না কিছু সমস্যা আম গাছে দেখতে পাই। আমাদের ছাদ বাগানে বা আঙ্গিনা বাগানে যে সমস্ত ফলের গাছগুলো থাকে, সেই ফলের গাছগুলোর মধ্যে সবচাইতে সমস্যাবহুল গাছ যদি বলা যায়, সেটা হলো আম গাছ। আম গাছে আমরা বিভিন্ন ধরনের সমস্যা দেখতে পাই। এমন কোনো বাগানই নেই যিনি কম বেশি এই সমস্যার সম্মুখীন না হয়েছেন। অনেকের শখের আম গাছ বিভিন্ন কারণে মারা যায়, এমনকি আমারও বেশ কয়েকটি আমের গাছ মারা গিয়েছে। প্রথম এই সমস্যা খুব বেশি ছিল, এখন অনেকটাই সমাধান আমি করতে পেরেছি। আর আজকের ভিডিওয়ে আপনাদের সঙ্গে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কিভাবে আপনারা টবে থাকা আম গাছগুলোর গ্রোথ বাড়াবেন, কিভাবে আপনারা আম গাছের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো থেকে আম গাছকে রক্ষা করবেন, কিভাবে আপনাদের আম গাছগুলোকে সুস্থ রেখে আপনারা আম গাছ থেকে পর্যাপ্ত ফল পাবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের অতি প্রিয় গার্ডেনিং বিষয়ের ইউটিউব চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার, ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং। বন্ধুরা, ভিডিওর শুরুতেই আমি আম গাছের সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করেছি, অর্থাৎ আম গাছের গ্রোথ আপনারা কিভাবে বাড়াবেন, টবে থাকা আম গাছগুলোকে আপনারা কিভাবে সুস্থ রাখবেন। আম গাছে আমরা বিভিন্ন ধরনের সমস্যা দেখতে পাই, যেমন পাতা পুড়ে যাওয়ার সমস্যা, এছাড়া ডাইব্যাক অর্থাৎ উপর থেকে ডাল শুকিয়ে ধীরে ধীরে গাছ মারা যায়। এছাড়া যেমন গাছ থেকে আঠা ঝরার সমস্যা, এই ধরনের বিবিধ সমস্যা আমরা আম গাছে দেখতে পাই, যার কারণে আমাদের শখের আম গাছ অনেক নষ্ট হয়ে যায়। আজকের ভিডিওয় আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই আম গাছের সমস্যা আপনারা কিভাবে দূর করবেন, কিভাবে গাছের গ্রোথ বাড়াবেন। বন্ধুরা, এখানে দেখুন বেশ কয়েকটি আমের গাছ রয়েছে। যেমন এই যে একটি আমের গাছ দেখুন, এটি 12 মাসি কাটিমন ভ্যারাইটির আমের গাছ। মাস 3-4 আগে আমি এই দুটি গাছকে টবে প্রতিস্থাপন করেছিলাম। আর এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি মিয়াজাকি আমের গাছ। আর ওই দিকে যে গাছটি রয়েছে, যেটা ক্যারেটে রয়েছে, এই গাছটির বয়স মোটামুটি 2.5 বছর, ব্যানানা ম্যাঙ্গোর গাছ। এখানে দেখুন বেশ কয়েকটি আম ধরেছে, কিন্তু দুঃখের বিষয় এটাই, গত সপ্তাহে আমাদের এখানে প্রচণ্ড শিলাবৃষ্টি হয়েছে। সেই সংক্রান্ত ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি। তাতে দেখুন গাছের পাতার অবস্থা, পাতাগুলো একদম ছিঁড়ে গেছে। আর সেই সময় এই গাছ থেকে নতুন পাতা বেরিয়ে আসছিল। এই গাছেও প্রচুর আম ছিল, মাত্র কয়েকটি আম এখন অবশিষ্ট রয়েছে। এছাড়াও যেমন মাল্টা লেবু, কমলা লেবু, এছাড়া মৌসুম্বি লেবুর যে বিভিন্ন ভ্যারাইটি আমার বাগানে রয়েছে, তাতে প্রচুর ফুল এসেছিল, সেই সমস্ত ফল ঝরে গেছে। কিছু কিছু ফল এখনও অবশিষ্ট আছে। তো যাই হোক, এই সমস্যার সম্মুখীন তো আমাদের হতেই হবে, প্রকৃতির সঙ্গে তো আমরা লড়াই করতে পারি না, আবার নতুন উদ্যমে আমাদের শুরু করতে হবে। বন্ধুরা, এই যে আমের গাছের পাতা পোড়া রোগ, এছাড়া যেমন গামোসিস, যেটাকে আমরা আঠা ঝরা রোগ বলি, এছাড়া যেমন ডাইব্যাক, উপর থেকে ডাল শুকিয়ে যাওয়া, এই সমস্যাগুলির সম্মুখীন আমরা প্রত্যেকে হই। এখন এই আম গাছগুলোকে সুস্থ রাখতে গেলে আমরা কি ধরনের ব্যবস্থাপনা নিতে পারি? বন্ধুরা, আম গাছে যে সমস্যাগুলো হয়, এগুলো মূলত অতিরিক্ত সার প্রয়োগের ফলেই হয়, বিশেষ করে রাসায়নিক সার প্রয়োগের ফলে। তাড়াতাড়ি গাছের গ্রোথ বাড়ানোর জন্য আমরা বিভিন্ন ধরনের সার প্রয়োগ করে থাকি, বিশেষ করে নাইট্রোজেন ঘটিত সার অধিক প্রয়োগের ফলে আমের গাছে মূলত এই সমস্যা দেখতে পাওয়া যায়। দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি এই কথা আপনাদের বলছি। আম গাছের যে শিকড়গুলো হয়, যেগুলো ফিডার রুট, সেগুলো কালো কালো দেখবেন আপনারা। যখন কোনো আম গাছকে আপনারা টব থেকে তুলে নতুন করে রিপোর্ট করেন, তখন দেখতে পাবেন যে সেখানে যে আমের শিকড়গুলো রয়েছে, সেগুলো কালো কালো সূক্ষ্ম শিকড়, যেগুলোকে আমরা ফিডার রুট বলি। এই শিকড়গুলো ভীষণ ডেলিকেট হয়, অর্থাৎ সামান্য একটু এদিক ওদিক হলেই ওই শিকড়গুলো নষ্ট হয়, যার ফলেই এই সমস্ত সমস্যা আমরা দেখতে পাই। তাতে পাতা পোড়া রোগ বলুন, ডাইব্যাক বলুন, বা আঠা ঝরার সমস্যা বলুন, এই সমস্যাগুলো মূলত শিকড় থেকেই হয়। তাই আম গাছে যখন আমরা সার প্রয়োগ করব, আমাদের মেপে সার প্রয়োগ করতে হবে, সুষম সার প্রয়োগ করতে হবে। আর আমাদের যেটা করতে হবে, অর্গানিক ফার্টিলাইজার অর্থাৎ জৈব সার আমাদের প্রয়োগ করতে হবে আমের গাছে। এছাড়া রাসায়নিক পটাশ জাতীয় যে সমস্ত ফার্টিলাইজার রয়েছে, সেগুলো ব্যবহার করলে আমের গাছের শিকড়গুলো ক্ষতিগ্রস্ত হয়। টবে রাখা আম গাছে এমওপি ব্যবহার একেবারে করবেন না। যদি আপনারা এমওপি ব্যবহার করেন, তাহলে কোনোভাবেই আপনারা আম গাছগুলোকে বাঁচাতে পারবেন না। এছাড়া আরও বেশ কয়েকটি সার আম গাছে ব্যবহার করা চলে না। যেমন ধরুন নিমখোল আপনারা তখনই ব্যবহার করুন যখন আম গাছগুলোর বয়স 3 বছর বা তার বেশি হবে।
তার আগে কোনোভাবেই টবে রাখা আম গাছে আপনারা নিমখোল ব্যবহার করবেন না। এই গাছগুলো আমি মাস চারেক আগে টবে প্রতিস্থাপন করেছি। 12 মাসি কাটিমন আম গাছটিতে মুকুল এসেছিল, সমস্ত মুকুল আমি ছিঁড়ে দিয়েছি। এবছর এই গাছ থেকে আমি ফল নেব না। একবার এতে সার প্রয়োগ অলরেডি আমি করেছি, আর তখন আমি মূলত এতে শিংকুচি, অল্প পরিমাণ হাড়ের গুঁড়ো, এছাড়া ভার্মি কম্পোস্ট এগুলো ব্যবহার করেছিলাম, আর তার সঙ্গে সঙ্গে ব্যবহার করেছিলাম হিউমিক অ্যাসিড। আজকে আমি আপনাদের দেখাবো যে এই গাছগুলোর গ্রোথ আর একটু বাড়ানোর জন্য এই সময় আমরা কি কি সার ব্যবহার করতে পারি এবং সেটা কিভাবে কি পরিমাণে ব্যবহার করব সেটাও আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। বন্ধুরা, এখানে দেখুন আমি যে সারগুলো আজকে ব্যবহার করব তার মধ্যে এই যে সারটি রয়েছে, এই যে দেখুন, এটা কোনো কেমিক্যাল ফার্টিলাইজার নয়, এটা সম্পূর্ণ হোমমেড অর্গানিক ফার্টিলাইজার। এটা হচ্ছে পাকা কলার খোসা, সেটাকে চূর্ণ করে পাউডার ফর্মে আমি এই সারটি তৈরি করেছি। পাকা কলার খোসা রোদে শুকিয়ে তারপর মিক্সার গ্রাইন্ডারে সেগুলোকে গুঁড়ো করে এরকম পাউডার ফর্মে আমি এই সারটি তৈরি করেছি। এটি সম্পূর্ণ একটি অর্গানিক সার। এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে, এছাড়া এর মধ্যে আয়রন রয়েছে, আরও বেশ কিছু মিনারেল এর মধ্যে রয়েছে। এই যে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি হিউমিক অ্যাসিড। আর এই প্রসঙ্গে আপনাদের বলি, মাসে একবার অবশ্যই আপনারা আম গাছে হিউমিক অ্যাসিড ব্যবহার করুন। হিউমিক অ্যাসিড গাছের গ্রোথ বাড়ায়, গাছের খিদে বাড়ায়, গাছের শিকড়ের বৃদ্ধি ঘটায়। এর উপরে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, অবশ্যই চ্যানেল ভিজিট করে আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন। আর এখানে দেখুন নিয়েছি আমি এপসম সল্ট। এটা যদিও কেমিক্যাল ফার্টিলাইজার, কিন্তু এই সময় যখন আম গাছে নতুন নতুন পাতা বেরিয়ে আসে সেই সময় আমাদের এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করতেই হয়। এই দুটি গাছের জন্য আমি এই সারগুলি নিয়েছি। এর মধ্যে যেমন এটা একটু বেশি পরিমাণে তৈরি করা আছে, প্রতিটি গাছে আমি এই পাকা কলার খোসা ব্যবহার করব 1 চামচ বা তার বেশি। এটা সম্পূর্ণ অর্গানিক, একটু বেশি ব্যবহারেও কোনো ক্ষতি হবে না, বরং ভালো কাজই হবে। আর তার সঙ্গে এখানে নিয়ে নিয়েছি ভার্মি কম্পোস্ট। এখন আমি এই গাছে আর হাড়ের গুঁড়ো বা শিংকুচি ব্যবহার করছি না, কারণ 15-20 দিন আগে অলরেডি এই গাছে আমি ব্যবহার করেছি। এইগুলো ব্যবহার করার আরও 15-20 দিন পর অল্প পরিমাণ শিংকুচি, তার সঙ্গে সঙ্গে অল্প পরিমাণ হাড়ের গুঁড়ো আমি এখানে ব্যবহার করব। আর এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে দিই, এই যে পাতা পড়ার যে সমস্যা, এই সমস্যার মূলে কিন্তু শিকড়ের ক্ষতিগ্রস্ত হওয়া। তাই মাঝে মাঝে আমাদের আম গাছে রুট ট্রিটমেন্ট করতে হবে। কিভাবে রুট ট্রিটমেন্ট হয় তার উপর আমার ভিডিও রয়েছে। এছাড়া আরও আগে এই ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করব, সেই সময় আমি আপনাদের বলবো একটা ফাঙ্গিসাইড, তার সঙ্গে হিউমিক অ্যাসিড, তার সঙ্গে একটা ভালো রুটিং হরমোন নিয়ে আমাদের এই রুট ট্রিটমেন্টের কাজটা করতে হবে। বন্ধুরা, এই সারগুলি আপনারা ব্যবহার করুন। মাঝে মাঝে অবশ্যই টবের মাটিতে আপনারা চুন প্রয়োগ করতে পারেন। এছাড়া আরেকটা বস্তু আপনারা এখানে প্রয়োগ করতে পারেন, খড়ি মাটি যেটা আমরা বলি। আম গাছের পাতা পুড়ে যাওয়ার ক্ষেত্রে খুব ভালো কাজ করে। 2-3 মাস ছাড়া যদি আপনারা একবার টবের মাটিতে খড়ি মাটি ব্যবহার করেন, মোটামুটি এই চামচের 1 চামচের কাছাকাছি এরকম সাইজের টব হলে, তাহলে পাতা পুড়ে যাওয়ার যে সমস্যা, শিকড়ের যে সমস্যা, সেটা কিন্তু হবে না। আর মাঝে মাঝে অবশ্যই আপনারা জিপসাম ব্যবহার করতে পারেন। এগুলো ঘুরিয়ে ফিরিয়ে আমাদের ব্যবহার করতে হবে। আর আম গাছে যখনই কচি পাতা বেরিয়ে আসবে, তখন একটা ভালো ফাঙ্গিসাইড, তার সঙ্গে একটা ভালো ইনসেকটিসাইড অবশ্যই আমাদের গাছে স্প্রে করতে হবে। তাই এই সমস্ত সারগুলো এখন আমি এই গাছে প্রয়োগ করব। প্রয়োগ করার পরে আমি জল ঢেলে দেব। আর আম গাছের ক্ষেত্রে আরেকটি কথা আপনাদের বলি, আপনারা যখনই আম গাছে জল প্রয়োগ করবেন, কম মাত্রায় জল প্রয়োগ করবেন। আম গাছের পাতা পুড়ে যাওয়ার একটা প্রধান কারণ কিন্তু অতিরিক্ত পরিমাণ জলের ব্যবহার। তাই টবের মাটি যখন সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে, আপনারা দেখে বুঝতে পারবেন যে এই সময় গাছে জল দিতে হবে, তখনই আপনারা গাছে জল প্রয়োগ করবেন। আর যখনই জল প্রয়োগ করবেন, একদম টব ভরে জল প্রয়োগ করবেন না, একটুখানি কম জল প্রয়োগ করবেন। দিনে একবার জল প্রয়োগ করবেন এই গরমের সময়। তাই বন্ধুরা, এই কাজগুলি আপনাদের করে যেতে হবে। আর যদি আম গাছের ডাল শুকিয়ে যায়, যতটা শুকনো হয়েছে তার নিচ পর্যন্ত কেটে দিয়ে সেখানে একটা ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দিন, তাহলেই গাছ ঠিক থাকবে। আর সময় মতো আপনারা ফাঙ্গিসাইড, ইনসেকটিসাইড স্প্রে করুন, যেমন অন্যান্য গাছে স্প্রে করেন। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদনটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তার সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত বন্ধুবান্ধব আছেন, বিশেষ করে যে সমস্ত বাগানি বন্ধু আছেন, তাদের মধ্যে ভিডিওটা একটু শেয়ার করে আমাদের উপকৃত করবেন। এই অনুরোধ রেখে আপনাদের সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নেব। দেখা হবে আগামী এক গুরুত্বপূর্ণ ভিডিওতে। নমস্কার।